আজকের অনলাইন ক্লাসে আমার প্রিয় ছাত্রছাত্রী এবং যারা দেখছেন সকলকে স্বাগত। আজ একাদশ ও দ্বাদশ শ্রেণীর বাংলা সাহিত্য পাঠ অংশের আহ্বান গল্প আলোচনা করি। আহ্বান বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি অসাধারণ ছোট গল্প। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় 1894-1950। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় মূলত প্রকৃতিপ্রেমিক। সমাজ মনস্ক একজন কথাশিল্পী। তার বিখ্যাত উপন্যাস পথের পাঁচালী ও অপরাজিত, আরণ্যক এবং ইছামতি, এগুলো মনে রাখলেই হবে তোমাদের। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আহ্বান গল্পে এক মাতৃস্নেহের কথা তুলে ধরার চেষ্টা করেছে। বলা যায় যে বাৎসল্য প্রীতি, স্নেহ, মমতা সব কিছুর ঊর্ধ্বে এটি তিনি দেখাতে চেয়েছেন। অর্থবিত্ত, বৈভব মানুষকে সব দিতে পারে না। মানুষ বেঁচে থাকে প্রেম, সৌন্দর্য, আনন্দকে দিয়ে। উত্তম পুরুষের বর্ণনায় শুরু হয়েছে আহ্বান গল্পটি। এই গল্পে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় দুটো ধর্মের যোগসূত্র স্থাপন করতে চেয়েছেন। ধর্মের ঊর্ধ্বে উঠে মানব ধর্মকে প্রতিষ্ঠা করার প্রয়াস পেয়েছেন এবং অত্যন্ত শিল্পসফলভাবেই তিনি তার এই গল্পটি রচনা করেছেন। আমরা দেখতে পাই এই গল্পে মূলত দুটো চরিত্রের বিষয়। একটি হচ্ছে গল্পের বুড়ি, যে গোপালকে অর্থাৎ গল্পকথককে সন্তান স্নেহে অবলোকন করতেন। কখনো এক ঘটি দুধ, কখনো গাছের পেয়ারা, কখনো 4টে আম, এগুলো যখনই গল্পকথক তিনি থাকতেন কলকাতায়, ছুটিতে গ্রামের বাড়ি আসেন অনেক দিন পর পর। সেই সময় এই গল্পের বুড়ি সঙ্গে দেখা। তো গ্রামের মানুষ বেশ কিছুদিন পর পর যখন গল্পকথক গ্রামের বাড়ি আসেন, বেড়াতে আসেন, ছুটি কাটাতে আসেন, সে কারণে গ্রামের বাবার এক পুরাতন বন্ধু চক্রবর্তী মশাই, তিনি বাপের ভিটায় একটা ঘর করার কথা বলেন এবং
ছুটিতে এসে তিনি এখানেই থাকেন। তো এক পর্যায়ে বুড়ির সঙ্গে যখন দেখা প্রতিমধ্যেই, তখন সে পরিচয়ের সূত্র ধরেই গল্পকথককে সন্তান স্নেহে নিজের আপত্য স্নেহ বিলিয়ে দেওয়ার চেষ্টা করেন এই বুড়ি। নিজেই খেতে পায় না, তারপরও দেখা যায় অন্যের বাড়ি থাকে, করাতির স্ত্রী দুঃখিত, এই গ্রামেরই আরেকটি মেয়ে তাকে মায়ের মতো স্নেহ করে থাকতে দেয়, খাবার দেয়। এটি বুড়ির মুখ থেকেই গল্পকথক শুনতে পায়। তোমাদের বই থেকে যদি পড়ি, জিজ্ঞেস করলাম ও আম কিসের, অর্থাৎ গুটিকতক আম নিয়ে আসে যেন নিজের সন্তানের জন্য। এই যে সন্তান জ্ঞান করা, এখানে এই গল্প পাঠ করলে আমরা দেখতে পাই যে বুড়ির কাছে ধর্ম, বর্ণ, অর্থবিত্ত কোনো কিছুই বড় হয়ে ওঠে না, বরং গল্পকথককে সন্তান স্নেহে, আপত্য স্নেহে তিনি অবলোকন করেন এবং অমর গোপাল বলে ডেকে ওঠে। তো কথোপকথনের এক পর্যায়ে বুড়ি বলছিল, ও বাবা, দুধ খেতে পাচ্ছ না বা ভালো, সে বুঝেছি। পরদিন সকাল হয়েছে সবে, বুড়ি দেখি উঠোনে এসে ডাকছে, ও গোপাল। তারপর দেখা যায় যে এক ঘুঁটি দুধ নিয়ে এসে হাজির। তো বুড়ির মুখের কথা, আমায় মা বলে ডাকে, ওই হাজরা বেটার বউ, তারও কেউ নেই মোর চালাঘরের পাশে, ওর চালাঘর। ওরে কাল রাত্রিরে বলে রেখেছিলাম, বলি বউ আমার গোপাল দুধ খেতে পায় না, যেন আপন সন্তান দুধের কষ্টে আছে, এমনই একটি উতলা বয়োবৃদ্ধ মানুষ এই বুড়ি। তো মা উঠো, কে বলছে? হাজরা বেটার বউ, তোমার গোপালের জন্য দুধ নিয়ে যাও। তারপর দেখা যায় এক পর্যায়ে এই দুধের জন্যে টাকা দিতে চায় এবং টাকা জোর করে টাকা দিলে যেন বুড়ির মনে কষ্ট পায়, এটিও গল্পকথক বুঝতে পারেন। তার উক্তি স্নেহের দান এমন করা ঠিক হয়নি। বুড়ি কিন্তু এই অবহেলা গায়ে মাখল না আদৌ। প্রতিদিন সকাল হতে না হতেই সে এসে জুটবে, ও গোপাল, এই দুটি কচি শশার জালি মোর গাছের, এই নাও, নুন দিয়ে খাও দেখি মোর সামনে। তো এক পর্যায়ে দুজনের মধ্যে কথোপকথন, বুড়ি তোমার চলে কিসে? ওই যারে মেয়ে বলি, ও বড্ড ভালো, লোকের ধান বানে তাই চাল পায়, আমায় দুটো না দিয়ে খায় না। একা থাকো, তাই একদিন মোর ঘরখানা না হয় দেখতে গেলি, ও মোর গোপাল। এই যে ঘর দেখতে যাওয়ার কথা বলে এই বুড়ি গোপালের জন্য খেজুর পাতার চাটাই বুনে রাখে, কি ছেলে আমার ঘরে আসবে, মায়ের ঘরে। এই যে উদাত্ত আহ্বান,
এই স্নেহ আবদ্ধ, এটি আমাদের গ্রাম বাংলা মা মাসিদের স্নেহ, দরদ দরদ মাখানো এই আপ্যায়ন, অর্থ বিত্ত টাকা পয়সা কোনো কিছুতে, সব কিছুর কাছেই হার মানে। যদিও ধর্মের দিক থেকে বুড়ি জমির করাতের স্ত্রী, এই হিসাবে সে সম্প্রদায়গত দিক থেকে মুসলমান, আর গল্পকথক হচ্ছেন হিন্দু ধর্মের এক মানুষ। তো এসব বড় কথা নয়, মূলত ভারতবর্ষে বিভাজন সাম্প্রদায়িক দাঙ্গা থেকে, সাম্প্রদায়িক দাঙ্গা, হিন্দু মুসলিম দাঙ্গা, এই কারণেই ভারতবর্ষের বিভাজন। পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান একদিকে, আরেক দিকে ভারত। এই বিভাজনে অনেক দাঙ্গা হাঙ্গামা হয়, অনেক রক্ত ঝরে। সেই যে মানুষের যে বিভেদ, সেই বিভেদকে আসলে আমাদের অসির চেয়ে মসি বড় যাদের, অর্থাৎ লেখনীতে যারা সিদ্ধহস্ত, সমাজকে যারা লেখনী দ্বারা কিঞ্চিত প্রভাবিত করতে পারেন, সেই প্রভাবিত করার প্রয়াস, সমাজকে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া যে জাতপাত কিছুই নয়, মানুষ হচ্ছে মানুষ, মানুষের সঙ্গেই মানুষের সম্পর্ক, কি হিন্দু কি মুসলিম। কাজী নজরুল ইসলাম এই ক্ষেত্রে বলেছেন, মোরা একই বৃন্তে দুটি ফুল, হিন্দু মুসলমান, একে কাজী নজরুল ইসলামও এক বৃন্তে দুটি ফুলের কথা বলতে চেয়েছেন। তেমনি এই যে হিন্দু মুসলিম দাঙ্গা, সেই দাঙ্গা থেকে পরিত্রাণের লক্ষ্যে লেখনী ধারণ করেছেন কাজী নজরুল ইসলাম, যেমন আরও অন্যান্য কবি সাহিত্যিকদের মধ্যে আমাদের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ও আহ্বান গল্পে এই হিন্দু মুসলমানের যে আপত্য স্নেহ, সেটি যে ধর্মের ঊর্ধ্বে, সেটি দেখানোর চেষ্টা করেছেন। এবং এই বুড়ির সঙ্গে দেখা যায় যে সন্তান, মা এবং সন্তানের যে সম্পর্ক, সেই সম্পর্কই আসলে এই আহ্বান গল্পটির সর্বত্র ছড়িয়ে আছে। বুড়ি কখনো পাকা আম, কখনো পাতিলেবু, কখনো বা এক ছড়া কাঁচকলা, এক ফালি কুমড়ো নিয়ে আসত। তো এক পর্যায়ে দেখা যায় যে এই 5-6 দিন হলো গল্পকথক বাড়ি এসছেন, কিন্তু বুড়ির দেখা নেই। সেখানে খোঁজখবর নিতে এসছেন ওই যে হাজরা বেটার বউ, যে বুড়িকে মা বলে, সেই। এখানে যিনি আসতো, তেনার বড্ড অসুখ। হাজরা বেটার বউ বলছে, এবার বোধহয় বাঁচবে না, গোপাল কবে আসবে, গোপাল কবে আসবে, অস্থির আমারে রোজ সদায়। কে বলছে? হাজরা বেটার বউ। অর্থাৎ এই বুড়ি যেভাবেই হোক এই গল্পকথককে তার আপন সন্তান জ্ঞান করে এবং তার এই প্রাণে ঠাঁই করে নেয়, যেন গোপাল তার আপন সন্তান। তেমনি বুড়ি, তারপর বুড়িকে দেখতে গেল। বুড়ি শুয়ে আছে একটা মাদুরের উপর, মাথায় মলিন বালিশ। ভালো আছো মোর গোপাল? বসতে দে গোপালকে, বসতে দে। বসবার দরকার নাই। গোপাল রে ওই খাজুরের
চটখানা পেতে দিন। ওই যে বলেছিলাম যে গোপালের জন্য একটি পাতার খেজুর পাতার চাটাই বুনে রেখেছে। তো এক পর্যায়ে গোপাল, যদি মরি আমার কাফনের কাপড় তুই কিনে দিস। কাফনের কাপড় কার কাছে চায়? আমরা জানি কাফনের কাপড় সাধারণত পরিবারের বৃদ্ধ বাবা মা মৃত্যুর সময় তার সন্তানের কাছেই প্রত্যাশা করে। এ পর্যায়ে দেখা যায় যে এখানেও বুড়ি কোনো অংশে কম যায় না, গোপালের কাছেই কাফনের কাপড় চায়। তারপর দেখা যায় বছর খানেক আর গ্রামে যাওয়া হয়নি। একদিন গ্রামে এসে শুনে বুড়ির যে নাচ জামাই সে দেখা করতে এলো। তারপর বলল যে বুড়ি গত রাতে বুড়ি মারা গেছে, এবং তখন গল্পকথক বলছেন যে আমার মনে পড়লো বুড়ি আমার কাছে কাফনের কাপড় চেয়েছিল, কাফনের কাপড়ের টাকা দিল, এবং দেখা যায় যে তাকে কবরস্থ করার সময় এক কোদাল মাটিও দিল। এই যে স্নেহের কাঙাল একটি মাতৃহৃদয়, এই মাতৃহৃদয়ের যে হাহাকার, এই হাহাকারই এই গল্পে, আহ্বান গল্পে ফুটে উঠেছে অত্যন্ত চমৎকারভাবে। এবং এখানে ধর্ম, বর্ণ, অর্থ, বৃত্ত সবই তার কাছে পরাজিত। তো তোমাদের এই গল্প থেকে একটি উদ্দীপক ধরে আমি আরেকটু আলোচনা করব। উদ্দীপকটি হচ্ছে, সৌদামিনী মালব নিঃসন্তান, দুর্ভিক্ষে কুড়িয়ে পাওয়া এক শিশু সন্তানকে পেয়ে সৌদামিনী তাকে আপন সন্তান স্নেহে লালন পালন করে। নাম দেয় হরিদাস, কিন্তু পূর্ব পরিচয় জানতে পারে হরিদাস সে মুসলমান পরিবারের সন্তান। তখন সে সৌদামিনীর কাছ থেকে পালিয়ে যায়। এতে সৌদামিনীর মাতৃহৃদয় হাহাকার করে ওঠে। মাতৃহৃদয় ধর্ম, বর্ণ, অর্থ সব কিছুর ঊর্ধ্বে। কথাশিল্পী শওকত উসমানের সৌদামিনী মালো গল্প থেকে এই উক্তিটি নেওয়া হয়েছে। গল্পটিতে এইভাবেই মানবতার কথা প্রতিফলিত হয়। আমি আশা করি তোমরা গল্পটি যদি এই আলোচনা সূত্রে বুঝে থাকো তাহলে উদ্দীপক থেকে আনসার করতে পারবে। আহ্বান গল্পে বুড়িকে মা বলে ডাকে কে? নিশ্চয়ই তোমরা জানো বুড়িকে মা বলে ডাকে কে? হাজরা বেটার বউ। আর তোমরা অনেক সময় দেখো আহ্বান গল্পে বুড়িকে মা বলে ডাকে হাজরা বেটার বউ। এই যে লম্বা সময় এইভাবে লিখতে গেলে তোমাদেরকে মোট 7টি উদ্দীপক থেকে আনসার করতে হবে। আমি বলবো যে অত কথা লেখার দরকার নেই, শুধু হাজরা বেটার বউ লিখলেই চলবে। কারণ 7টা প্রশ্নে তুমি 7টি জ্ঞানমূলক প্রশ্নের উত্তর করবে। রবীন্দ্রনাথ কত শুনে নোবেল পুরস্কার পেয়েছেন, এরকম প্রশ্নে তুমি 1913 লিখে দিলেই চলবে। আর তোমাকে লিখতে হবে না যে রবীন্দ্রনাথ ঠাকুর 1913 খ্রিস্টাব্দে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার পান। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদেরকে বরাবরই বলি যে আনসার টু দ্য কোশ্চেন। 1 নম্বরের জন্য তোমার অত হিজিবিজি করার দরকার নেই। তুমি পুরো লাইন লিখে যদি লেখো তাহলেও 1 পাবে। আর যদি শুধু আহ্বান গল্পের বুড়িকে মা বলে ডাকে কে হাজরা বেটার বউ লিখে দাও। দেখো অনেকেই কিন্তু লিখে বুড়িকে মা বলে ডাকে গোপাল। না, গোপাল কিন্তু মা বলে ডাকে না। গোপাল মায়ের যে জায়গাটি, সেই জায়গাটি দখল করে বুড়ির মাতৃহৃদয়ে, কিন্তু মা বলে ডাকে বুড়িকে হাজরা বেটার বউ। ওকে। খ হচ্ছে অনুধাবনমূলক প্রশ্ন, স্নেহের দান এমন করা ঠিক হয়নি। মূল বই, আমি বরাবরই তোমাদেরকে বলি মূল বইটি ধরে ধরে লাইন ধরে ধরে পড়বে এবং যথাযথ উত্তর করবে। স্নেহের দান এমন করা ঠিক হয়নি।
গল্পটি আমি পাঠ করার সময় সংক্ষেপে পাঠ করেছি, বলেছি কিন্তু যে যখন দুধ নিয়ে আসে, ফলমূল নিয়ে আসে, তখন যে দুধের টাকা দিতে গেলে কিন্তু এই বিষয়টি লেখকের মনে দাগ কাটে, যে এতটা আপন মনে করে নিয়ে এসছে, টাকা দেওয়াটা হয়তো বা ঠিক হয়নি, বা তার সাথে এমন একটু রূঢ় আচরণ করা হয়েছে, সেটিও ঠিক হয়নি। সেই জন্য বলা হয়েছে স্নেহের দান এমন করা ঠিক হয়নি। তো এটা একটু 2-3 লাইনে লিখবে এবং 2 পেয়ে যাবে। উদ্দীপকের সাথে আহ্বান গল্পের সাদৃশ্য বৈসাদৃশ্য আলোচনা করবে। উদ্দীপকে কি আছে? সৌদামিনী মালক, এটি বিশ্লেষণ করবে। প্রথমে উদ্দীপক বিশ্লেষণ করবে। সৌদামিনী মালক কি করেছে? নিঃসন্তান, সে তার সন্তান স্নেহে তার বুভুক্ষ হৃদয়, মাতৃহৃদয় হাহাকার করছে। এইরকম মানুষটি রাস্তায় ঘুরিয়ে যদি কোনো সন্তান পায়, তাকে আপন সন্তান তুল্য জ্ঞান করে বুকে তুলে নেয় এবং সমস্ত স্নেহ আপত্ত মিলিয়ে দিয়ে তাকে মানুষ করার চেষ্টা করে। এরকম চেষ্টা করতে গিয়ে দেখা যায় যে এক পর্যায়ে তার নাম যখন হরিদাস দেয় সৌদামিনী মালক, কিন্তু হরিদাস জানতে পারে এক পর্যায়ে যে সে মুসলমানের সন্তান, তখনই সে সৌদামিনীকে রেখে পালিয়ে যায়। তো এক্ষেত্রে সাদৃশ্য হয়তো মাতৃহৃদয়ের সাদৃশ্য থাকলেও বৈসাদৃশ্য হচ্ছে যে গোপাল কখনো পালিয়ে যায়নি। তো এটি তোমরা বুঝিয়ে লিখবে। এখানে হচ্ছে আর হচ্ছে প্রয়োগমূলক প্রশ্নে উদ্দীপকের মূল বক্তব্য আহ্বান গল্পের সঙ্গে তুলনামূলক আলোচনা করবে। তোমরা চমৎকারভাবে এটার অর্থ এবং বললাম এটা আলোচনা করে তারপর আহ্বান গল্পের বুড়ির সঙ্গে গল্পগতকের যে সম্পর্ক, সেই সম্পর্কের কথাগুলো তুলে তুলনামূলক আলোচনা করে তোমার মতো তুলে ধরবে। তো আমি আশা করছি তোমরা আহ্বান গল্প একটি বাৎসল্য স্নেহের গল্প, আপত্য স্নেহের গল্প, মাতৃর হৃদয়ের হাহাকারের গল্প, আর সেই মাতৃহৃদয় জাত কুল ধন দৌলত অর্থবিত্ত কোনো কিছুই খোঁজে না, এটি আমরা এখানে স্পষ্ট দেখতে পেয়েছি। এবং এ পর্যায়ে আলোচনা পর্যন্তই, আলোচনার দীর্ঘায়িত করব না। তোমরা মূল বইটি লাইন ধরে পড়বে, আর আমার আলোচনাটি সামনে রেখে আমি আশা করছি তোমরা এটি উত্তর করতে পারবে, তেমন কঠিন কিছু। তো এখনও সারা বিশ্বে কোভিডের প্রকোপ বিদ্যমান, প্যান্ডামিক সিচুয়েশান এখনও আছে। বাংলাদেশে যখনই উৎসব চলে আসে তখনই কিন্তু এই মহামারী ছড়িয়ে পড়ার আশঙ্কা রাষ্ট্রও করে, আমরাও করি। তোমরা সাবধানে থাকবে, সামনে ঈদ, তোমরা ঘরে থাকবে, উৎসবে মেতে উঠবে না। এখনও কোভিড-19 প্রতাপ অনেক মানুষ, অনেক বিজ্ঞজন, অনেক বড়জন, বিদগ্ধ মানুষ, ডাক্তার থেকে শুরু করে অনেক বড় বড় শিল্পপতি চলে যাচ্ছে এই কোভিডে আক্রান্ত হয়ে। তো ভালো থাকো তোমরা, স্টে হোম, স্টে সেফ, তোমাদের জন্য শুভকামনা। আমি বরাবরই তোমাদেরকে বলি যে আমি আছি সবসময়, তোমাদের ক্লাস ব্যাহত হবে না আশা করছি তোমাদেরকে এভাবেই রুটিন অনুযায়ী আমাদের ইন্টারনাল রুটিন আছে, সেই রুটিন অনুযায়ী আমরা ক্লাস করবো এবং তোমাদের সহযোগিতা করতে পারবো। ধন্যবাদ, ভালো থাকবো।